জোশ টক্সে সাবস্ক্রাইব করুন আর একটা ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করুন। Hello everybody and namaskar. I'm Siddhartha and it's a pleasure and honor to be a part of Josh Talks. এখানে আমি আমার নিজের কিছু কথা বলতে এসেছি, but I hope যে I won't over glorify that and আমি নিজেকেও কোনো এক্সাম্পল বা উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছি না, জাস্ট নিজের গল্পটা শেয়ার করতে চাইছি। যেভাবে আমি গল্পটা বলার প্ল্যানটা করেছি সেটা হচ্ছে এটাকে 5টা ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগটার নাম হচ্ছে হোয়াটস ইন আ নেম। আমার নাম সিদ্ধার্থ বা লোকজন সিধু বলে ডাকে, কিন্তু মাই বার্থ নেম ওয়াজ সিদ্ধার্থ শঙ্কর রায়। এটা কেন হলো, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এটা আমাদের মানে আমার প্যারেন্টসদের মধ্যে একটা ঝগড়ার রেজাল্ট। মাই ফাদার অলওয়েজ প্রেফার দ্য নেম সিদ্ধার্থ অ্যান্ড হি ওয়াজ মানে কাইন্ড অফ অ্যাডামেন্ট অ্যাবাউট দ্যাট। কিন্তু মার কি বলবো, শিব ঠাকুরের প্রতি একটা আলাদা ভক্তি ছিল, তো শিব ঠাকুরের নামে আমার নাম রাখা হোক সেটা মার ভীষণ ইচ্ছে ছিল। সো বাবা এবং মা তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ঝগড়াটায়, সো দুটো নামই বজায় রাখা হলো, সিদ্ধার্থ শঙ্কর রায়। এবার সেই নাম নিয়ে আমি স্কুলে ভর্তি হলাম। এবার এটা তো নেমসেক, মানে পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে এই নামটা। সো স্কুলে আমার নামই হয়ে গেল চিফ মিনিস্টার, স্যারেরাও মুখ্যমন্ত্রী বলে ডাকতেন। এতে যে আমি খুব এনজয় করতাম তা নয়, বরং একটু এম্বারেসড লাগতো, বিশেষ করে ওই যার নেমসেক আর কি, ওনার যে খুব গুড রেপুটেশন ছিল তা নয় হয়তো। এনিওয়ে, হি ওয়াজ এ বিগ ম্যান, কিন্তু পারহ্যাপস দ্য বেঙ্গলিজ ওয়ার নট ভেরি হ্যাপি উইথ হিজ পলিটিক্যাল টেনিওর। যাই হোক, তো এটা নিয়ে পুরো স্কুল লাইফটা আমার একটা এম্বারাসমেন্টের মধ্যে কেটেছে। তো আমি ভাবলাম যে কিছু একটা করা উচিত। কি করব সেটাও অ্যাগেন আমার ফ্যামিলি ডিসাইড করে দেয়, আমার জেনেটিক্স ডিসাইড করে দেয়। আমার মায়ের বাবা উনি ডাক্তার ছিলেন, আমার বাবা উনিও ডাক্তার ছিলেন, আমার 3 দিদি তারাও পড়াশোনায় খুব ভালো, আমিও পড়াশোনায় ভালোই ছিলাম। সো সেই জায়গা থেকে আমিও ডাক্তার হব, এটা যেন একদম প্রি ডিটারমিন্ড ছিল, একদম প্রি ডেস্টিন ছিল। সো সেইভাবে আমি ডাক্তারিতে ভর্তি হলাম এবং 5 বছর পড়াশোনা, 2 বছর ট্রেনিংয়ের পরে অবশেষে একটা DR ফুল স্টপ এরকম একটা শব্দ জোগাড় করতে পারলাম, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আগে বসাতে পারলাম এবং ওই ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে সমস্ত নেমসেক থেকে মুক্ত হলাম। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, গল্পটা আরও চলতে থাকে। পরবর্তীকালে আমি গান বাজনা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে আরম্ভ করি। সো পরবর্তীকালে এই এত বড় একটা নাম ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় গট অ্যাবসলিউটলি কম্প্রেসড ইন্টু সিধু, courtesy my friends and more importantly the media. Part 2 of my story, and I call this the magic of mother tongue. আমি ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাডমিশন নিই in 1989. So in the late 80s or the early 90s, it was the trend in the colleges যে প্রচুর রক ব্যান্ড আসতো এবং কলেজ ফেস্টগুলো একদম জমিয়ে হতো। এই কলেজ ফেস্টগুলোয় আমি রেগুলারলি পার্টিসিপেট করতে যেতাম বিভিন্ন ক্যাটেগরিতে, মানে কখনো ইস্টার্ন সোলো, কখনো হিন্দি সোলো, বাংলা সোলো, ওয়েস্টার্ন সোলো, এমনকি অন্তাক্ষরীতেও আমি পার্টিসিপেট করতাম এবং ফর্চুনেটলি প্রাইজ কোনো না কোনো একটা ইভেন্টে পেয়েই যেতাম। এবার মানে আইটিনারিটা এমনই থাকতো যে ফেস্টের কলেজ ফেস্টের লাস্ট দিনে গিয়ে ওই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে, আর ইনভেরিয়েবলি তারপরে একটা রক ব্যান্ডের পারফরমেন্স থাকবে। সেই সময় ইংরেজি রক ব্যান্ডের খুব রমরমা কলকাতায়, নেমলি শিভা, ফিফথ ডিমেনশন, আইজ, ক্রসউইন্ডস। সো এই ব্যান্ডগুলোর কারো না কারো একটা শো থাকবেই অন দ্য লাস্ট নাইট অফ দ্য কলেজ ফেস্ট। সো প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রাইজটা নিলাম, তারপরে রক ফেস্টের জন্য, রক শোটার জন্য থেকে গেলাম এবং উই ইউজ টু লাভ দোজ পারফরমেন্সেস। এরা প্রধানত ইংরেজি কাভার সংস করতো, মানে সে ডায়ার স্ট্রেটস, লিনার্ড স্কিনার্ড, পিঙ্ক ফ্লয়েড, অবশ্যই ডিপ পার্পল, এই ধরনের বিভিন্ন ব্যান্ডের কাভার সংস দিয়ে এদের পুরো শোটা হতো। আমরা প্রচণ্ড তাকে বলে ফ্রিক আউট করতাম এবং বাড়ি ফিরে আসতাম উইথ আ ভেরি কন্টেন্টেড মাইন্ড। কিন্তু এই কন্টেনমেন্টের মধ্যে একটা সমস্যা ছিল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমি পুরো ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতাম না, মানে পুরো লিরিকগুলো বুঝতে পারতাম না, মানে শুধু বুঝতাম স্মোক অন দ্য ওয়াটার অ্যান্ড ফায়ার ইন দ্য স্কাই, আমি শুধু এটুকু বুঝতে পারতাম, সত্যি কথা। সো আমি ভাবতাম আমি বোধহয় একটু গাইয়া, আমি ইংরেজিটা অতটা বুঝি না, সেই জন্য এটা বুঝতে পারছি না। কদিন বাদে আমি আমার বন্ধুতে জিজ্ঞেস করলাম যে তোরা পুরো লিরিকটা বুঝতে পারিস? বলল না তো। আমি মানে কি বুঝিস? হয়তো আর 4 লাইন এক্সট্রা বললো আর কি। So I kind of started a survey, and which proved that almost 90% or 95% of the audience, they couldn't decipher
দ্য 100% অফ দ্য লিরিক্স। কেউ 4 লাইন বোঝে, কেউ 6 লাইন বোঝে, কেউ 8 লাইন বোঝে, কিন্তু পুরো লিরিকটা শুনে বোঝা এবং তার মানেটা বোঝা, রিয়ালাইজ করা, সেটা বোধহয় কারোর পক্ষেই সম্ভব নয়। আর তখন তো ইন্টারনেট ছিল না অফকোর্স, কাজেই লিরিক ডাউনলোড করে নেওয়ার কোনো অপশনই ছিল না। দু একটা ম্যাগাজিনে মাঝে মধ্যে ইংরেজি লিরিক ছাপা হতো, কেয়ারলেস হুইসপারের লিরিক পেলাম, ও ওয়াও দারুণ, মানে বিরাট বড়লোক হয়ে গেছে, এরকম একটা ভাবনা হতো। তো যাই হোক, তো যখন এটা দেখলাম যে পুরো মিউজিকটা, পুরো পারফরমেন্সটা অডিয়েন্স, মানে আমাদের বয়সী কলেজ স্টুডেন্টরা, তারা এতটাই এনজয় করছে অথচ লিরিকটা তেমনভাবে না বুঝেই, তখন আমার প্রথমবার মনে হলো যে সিমিলার জিনিস যদি বাংলায় করা যায় তাহলে তার পেনিট্রেশন কিন্তু অনেক ডিপ হবে এবং অনেক লং লাস্টিং হবে, কারণ প্রত্যেকটা শব্দর মানে বুঝতে পারবে এবং লিরিকের মাধ্যমে কি ফিলিং, কি বোঝানোর চেষ্টা হচ্ছে সেটাও পুরোপুরি কমিউনিকেবল থাকবে। সেই জায়গা থেকে প্রথমবার বাংলা রক এই ভাবনাটা মাথায় আসে। আর যেমন হয় প্রত্যেকটা বাঙালি ছেলে কবিতা লেখে, সো আমিও লিখতাম এবং মাঝে মাঝে একটু সুরও দিতাম। তো এই দুটোকে কম্বাইন করা যায় কিনা টুয়ার্ডস সামথিং মোর স্ট্রাকচার্ড কল্ড বাংলা রক, এই ভাবনাটা আমি ভাবলাম এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। নাও কামস দ্য থার্ড পার্ট অফ মাই স্টোরি অ্যান্ড আই কল দ্যাটস হোয়াট ফ্রেন্ডস আর ফর। এই যে ভাবনাটা এসে পৌঁছালাম যে বাংলায় রক হতে পারে, হওয়া উচিত, সেটা বন্ধুদের সাথে শেয়ার করলাম, স্পেশালি যারা মিউজিক্যাল বা মিউজিশিয়ান ফ্রেন্ডস তাদের সাথে। দে সেড, ওয়েল, ওয়াও, দিস ইজ এ গুড আইডিয়া, কিন্তু উই নিড সংস ফর দ্যাট। মানে কিভাবে আমরা আমাদের ভাবনাটা জাস্টিফাই করব বা এক্সপ্রেস করব। এর পরের কয়েক মাস ধরে যেটা চললো সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়েস্টার্ন গান যেগুলো পছন্দ, তার সুরের ওপরে বাংলা কথা লিখছি, সেগুলো বন্ধুদের শোনালাম, দে লাইকড ইট। সেটা দু একটা কলেজ ফেস্টে পারফর্মও করলাম, কিন্তু ওরা বললো, দেখ শ্যুটটা তো অরিজিনাল চাই, এরকম কাভার শ্যুট দিয়ে তো হবে না। সো ওয়ান ফাইন ডে, কিংবা আমি বলবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেজ অফ মাই লাইফ, সেদিন বুঝিনি, হয়তো পরে বুঝেছি, আই কেম আপ উইথ এ সং কল্ড হলুদ পাখি। আমি একটু ওভার প্রোটেক্টেড একটা চাইল্ডহুড কাটিয়েছি, মাই অ্যাডোলেসেন্স ওয়াজ আ বিট প্রলংড। সেই দুঃখ যখন আমি বাইরের ওয়ার্ল্ডের সাথে মিশছি, তো একটা ফ্রিকশন আসছে, সেটা নিয়ে আমার একটু মনের একটা মানে কষ্ট হচ্ছিল, অসুবিধা হচ্ছিল। সো মানে ওভার প্রোটেকশন থেকে একদম আউট টু দ্য ওয়ার্ল্ড, সেই যে কষ্টটা সেটা আমি এক্সপ্রেস করলাম এই হলুদ পাখি গানটার মধ্যে। বন্ধুরা শুনে বললো, দ্যাটস গুড। আরও কিছু বন্ধুদের শোনা হলো, দে সেড ইটস ফাইন। সামহাও প্যারেন্টসরা বা আমার দিদিরা তারা শুনে বললো, এই গানটা কি ব্যাপার, কি হচ্ছে? আমি বললাম যে এটা আমি বানিয়েছি, এটা নিয়ে আমি একটু এগোনোর চেষ্টা করছি। বললো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা, এগিয়ে যাও। বন্ধুরা বললো, চল এগোই, তাহলে একটা ব্যান্ড তৈরি করতে হবে। তো অলরেডি কিছু বন্ধু ছিল যারা এগ্রি করলো, চল আমরা একসাথে ব্যান্ড মেম্বার্স হই। এবং আমরা আরও কিছু বন্ধু খুঁজলাম, কিংবা বলা যায় ব্যান্ড মেম্বার্স খুঁজলাম, যাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। সো ফ্রেন্ডস গট কনভার্টেড ইন্টু ব্যান্ড মেম্বার্স অ্যান্ড উই লুকড ফর ব্যান্ড মেম্বার্স হু উড গেট কনভার্টেড ইন্টু ফ্রেন্ডস। সো এইভাবে একটা লাইন আপ তৈরি হলো এবং আরও কিছু গান এলো, সেই গানগুলো নিয়ে আমরা রিহার্সাল শুরু করলাম। রিহার্সাল শুরু করে এবার কোথাও পারফর্ম করতে হবে। অ্যাগেন কলেজ ফেস্ট ছাড়া আর আমাদের কাছে কি আছে? দ্যাট ওয়াজ ওয়ে ব্যাক ইন 1992। আমারই নিজের কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানকার ফেস্টের নাম হচ্ছে অ্যাগন। অগস্ট মাসে হয়। 24শে অগস্ট 1992 আমরা প্রথমবার স্টেজে গিয়ে কম্পিটিশনে লড়লাম। কম্পিটিশনের ক্যাটাগরি ছিল ইস্টার্ন গ্রুপ সং। উই ওয়েন্ট অ্যান্ড পারফর্মড ওয়েল। যাচ্ছিলেন একজন বয়স্ক বাঙালি ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন। কম্পিটিশনের শেষে উনি আমাদের ডাকলেন, ডেকে বললেন যে খুব ভালো লাগলো তোমাদের গান বাজনা, বিশেষ করে তোমরা নিজেদের তৈরি গান করলে দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল, কিন্তু আমি তোমাদের কম্পিটিশনের মধ্যে রাখতে পারছি না, কারণ দিস ইভেন্ট ইজ কল্ড ইস্টার্ন গ্রুপ মিউজিক কম্পিটিশন, আর তোমাদের মিউজিকটা তো পুরোপুরি ওয়েস্টার্ন, মানে ড্রাম, বেস, গিটার, কিবোর্ড এসব বাজছে। আমরা খুব ডিপ্রেসড হয়ে গেলাম। আচ্ছা, কম্পিটিশনে এসে কিছু লাভ হলো না। এর কয়েক মাস বাদে আইআইটি কেজিপি মানে খড়গপুরে, সেখানে স্প্রিং ফেস্ট, সেখানে আমরা গেলাম এবং উই গট আওরসেলভস এনরোলড ইন দ্য ওয়েস্টার্ন গ্রুপ মিউজিক ক্যাটাগরি। কম্পিটিশন শুরু হবে তার আধ ঘন্টা আগে অর্গানাইজাররা দৌড়ে এলো আমাদের কাছে। Hey guys, you got yourselves registered in the Western group music category? We said yes. But you're going to sing in Bangla? We said yes. Then how come Western group? We said but our music is Western. এই নিয়ে অনেকক্ষণ তর্ক চললো, মানে এরা মানতে পারছে না এরা বাংলায় গান গাইবে, অথচ ওয়েস্টার্ন গ্রুপ মিউজিক এই ক্যাটাগরিতে রেজিস্টার করেছে, এবং শেষমেশ ওরা আমাদের পার্টিসিপেট করতে দিল না।
Again, we got disqualified. However, they gave us a slot. যেখানে বলো যে competition শুরু হওয়ার আগে you get 30 minutes and you perform. So, আমরা বুঝতে পারলাম যে আমরা এমন কিছু নিয়ে একটা কাজ করছি যেটার কোনো existing category নেই। এই ভাবনাটা খুব খুব স্পেশাল হলো। তখন বুঝতে পারলাম যে তাহলে আর no more competitions, আমরা আমাদেরকে এমনি এক্সপ্রেস করি, অডিয়েন্সের কাছে সরাসরি পৌঁছে দিই। We booked a hall, printed tickets এবং again that's what friends are for. সমস্ত বন্ধুদের বিরাট সাপোর্ট নিয়ে আমরা একটা ইভেন্ট করে ফেললাম। আমাদের প্রফেশনাল ডেবিউ যাকে আমরা বলি, that was 6th of March 1993. বন্ধুরা ছিল বলেই সম্ভব হয়েছিল। Part 4, and this one is called Parallel Lines. 93 6th of March প্রফেশনাল ডেবিউ তো হয়ে গেল। এবার মানে যেমন হয়ে থাকে, once the ball starts rolling, রোল করতেই থাকে এবং ফর্চুনেটলি পজিটিভলি রোল করলো আমাদের জন্য। আমরা আস্তে আস্তে অ্যালবাম করবো বলে রেডি হলাম, তার মাঝখানে শোজ আসছে টুকটাক করে। এদিকে আমার কিন্তু মেডিকেল ক্যারিয়ার চলছে, মানে 1992-তে যখন ক্যাকটাস ফর্মড হলো তখন আমি 3rd ইয়ারে পড়ি। সো তারপরে 4th ইয়ার আছে, ফাইনাল ইয়ার আছে, তারপর ইন্টার্নশিপ আছে, হাউস স্টাফশিপ আছে। এই সবগুলো যেমন চলছে তেমনই মিউজিকও চলছে এবং সেই সময় অবধি আমার একদম পাক্কা ধারণা যে মেডিসিন ইজ মাই প্রফেশন অ্যান্ড মিউজিক ইজ মাই প্যাশন। ঠিক এইভাবে প্যারালাল লাইন্স দুটো তৈরি করে আমি এগোতে থাকলাম। ভালোই যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছিল না। হাউসশিপ করলাম, তারপরে আই গট আ জব ইন আ প্রাইভেট নার্সিং হোম। সেখানে আইটিইউ ডিউটি, আইটিইউ আইসিইউ ডিউটি, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই করতে করতে 1999 এপ্রিল ক্যাকটাসের ফার্স্ট অ্যালবাম রিলিজ হলো, তার নাম ক্যাকটাসি। তারপরেও যে বিরাট এক্সাইটমেন্ট হলো তা না, উই ওয়ার অ্যাবসলিউটলি থ্রিলড অ্যাবাউট ইট, কিন্তু মার্কেটে যে বিরাট রেসপন্স হলো তা নয়। হ্যাঁ, আমাদের পপুলারিটি বাড়ছিল আস্তে আস্তে, অ্যালবামের সাথে সাথে সেটা আরেকটু এস্টাবলিশড হলো, কিন্তু স্টিল আই উড সে দ্য ইনিশিয়াল রেসপন্স ওয়াজ লিউকওয়ার্ম, ঈষৎউষ্ণ। এরপরে আমাদের কাছে একটা ফিল্মের অফার এলো। দ্য ফিল্ম ইজ কল্ড নীল নির্জনে, দ্যাট হ্যাপেন্ড অ্যারাউন্ড 2001। নীল নির্জনের যে ডিরেক্টর, সে আমাদের ফার্স্ট অ্যালবাম, ওই 99-এ রিলিজ হওয়া অ্যালবাম শুনে হি ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসড। ও একদম আরবান থিমস, আরবান টপিক্সের ওপর একটা ফিল্ম বানাচ্ছিল, কাজে ওর মনে হলো যে ক্যাকটাসের মিউজিক উড বি আইডিয়াল ফর হিজ ফিল্ম। সো কনসেপ্ট ওয়াইজও ওর ছবিটা নিশ্চয়ই মানে 2001 সাল থেকে অনেকটা এগিয়ে ছিল এবং ক্যাকটাসের মিউজিকও ছিল। সো নীল নির্জনে সুব্রত সেন এবং ক্যাকটাস হাত ধরাধরি করলো। And you know, the film budgets are always very, very handsome. So, ফিল্মের প্রমোশনের বাজেট থাকে। সেই প্রথমবার জানতে পারলাম প্রেস কনফারেন্স কাকে বলে, প্রেস মিট কাকে বলে, কিভাবে মিডিয়াকে মিট করতে হয়, কথা বলতে হয়। সো এইগুলো হলো এবং ফর্চুনেটলি দ্য সংস গট আ রেভ রেসপন্স, দারুণ রেসপন্স হলো। বিশেষ করে আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, এই গানটার দুর্দান্ত রেসপন্স এলো এবং আমাদের পপুলারিটি মেনি ফোল্ডস বেড়ে গেল। কারণ 99-এ রিলিজ হওয়া ফার্স্ট অ্যালবাম রয়েছে, আর 2001-এ এসে যখন নীল নির্জনে অ্যালবাম এলো, দুটো মিলে ক্যাকটাসের গান অসাধারণ, সেটা সবাই প্রায় মেনে নিল। সো আমাদের পপুলারিটি যেমন বাড়লো তেমনই বাড়লো আমাদের শোয়ের ফ্রিকোয়েন্সি। এর আগে মাসে একটা, ম্যাক্সিমাম দুটো, কখনো কোনো মাসে শো নেই, এইভাবে আমরা চলছিলাম কিন্তু 92 থেকে 99 2000 অবধি। কিন্তু এই নীল নির্জনে অ্যালবাম রিলিজ হয়ে যাওয়ার পরেই সাডেনলি দ্য ফ্রিকোয়েন্সি অফ শোজ শট আপ, মানে মাসে 6টা থেকে 8টা, কোনো মাসে 11টা 12টা শো অবধি হচ্ছে। তখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছি আমার বিআর সিং হসপিটালে, ডিএনবি ইন্টারনাল মেডিসিন। আমি 2000-এ এই ইয়েটা শুরু করেছি, কন্ট্রাক্টটা শুরু করেছি। So by 2003, Cactus's frequency of shows went up to 6, 8 or even 11 shows a month. এবং তার অনেকগুলোই কলকাতার বাইরে। একটা হসপিটালে ফুল টাইম ডিউটি করে কোনোভাবেই এই শোগুলোকে অ্যাটেন্ড করা সম্ভব নয়। সো একটা লড়াই চলছিল, এই মানে 2001, 2, 3 একটা লড়াই চলছিল, টাইম ব্যালেন্স করব কি করে সেটা নিয়ে। এবার একটা ছোট্ট গল্প বলি। আমাদের হসপিটাল ডিউটিটা এরকম থাকতো যে সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি কাজ করতে হবে, আর একদিন ওই বিকেল 4টে অবধি কাজ করার পরে পুরো
রাতটা টেনে দিতে হবে পরদিন সকাল 9টা অবধি, মানে অ্যাজ এ জুনিয়র ডক্টর পুরো নাইট ডিউটিটা করতে হবে। সেই রস্টারটা মাসের শুরুতেই সেটেলড হয়ে যেত, সে এভরি টিউসডে ইজ মাইন। এবার মাসে 6টা-8টা শো হলে তো ন্যাচারালি টিউসডে একটা শো পড়বেই। সো আমার যখন টিউসডে শো পড়লো, তখন আমি আমার রিকোয়েস্ট করলাম জয়দীপকে, আমার বন্ধুকে, শোন তুই টিউসডেটা করে নে, আমি তোর কবে আছে থার্সডে, আচ্ছা আমি করে দিচ্ছি। এইভাবেও 1 বছর চললো। তারপরে এমন একটা সময় এসে পড়লো, জয়দীপও আমার হেল্প করতে পারলো না, রাহুলও হেল্প করতে পারলো না। কারণ আমার টিউসডে, তার বদলে জয়দীপের যদি থার্সডে থাকে, আমার থার্সডেও কিছু একটা আছে, কিংবা জয়দীপের বদলে রাহুল যদি হয়, রাহুলেরও স্যাটারডেতে আমার কিছু একটা আছে। সো জিনিসটা আর অ্যাডজাস্টেবল সেই জায়গায় রইল না। সো আই ওয়াজ ফিলিং ভেরি, ভেরি ওয়ারিড যে একটা হসপিটাল ডিউটি, তারও অনেক, অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। সেই অবস্থায় আমার কি মানে এইভাবে এগোনোটা ঠিক হচ্ছে? নাও কামস February 3rd, 2003. কলকাতা বইমেলা ইজ অলওয়েজ ভেরি বিগ। তখনও ময়দানে হতো। ক্যাকটাসের একটা ইনভিটেশন রয়েছে ফ্রম আ পাবলিকেশন হাউস টু অ্যাটেন্ড দেয়ার স্টল, সেখানে গিয়ে গিটার বাজিয়ে একটু গান বাজনা করার। এবার সেই দিনকেই আমার ওই 24 আওয়ার্স ডিউটিটা রয়েছে। আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। নাইদার জয়দীপ নর রাহুল কুড অ্যাকচুয়ালি হেল্প মি আউট। যিনি আমার স্যার ছিলেন আর কি, যিনি সিনিয়র ডক্টর ইন দ্যাট ওয়ার্ড ছিলেন, মেডিসিন ওয়ার্ডে, তাকে আমি বললাম আমার প্রবলেমের কথা, স্যার আমাকে একটু বইমেলা যেতে হবে, আমি 3 ঘন্টা যদি আমায় ছুটি দেন, আমি গিয়ে অ্যাটেন্ড করে চলে আসবো। হি সেড ওকে, কখন বেরোতে হবে? আমি বললাম 5টায় বেরোবো, 8টায় চলে আসবো স্যার। হি সেড ওকে, আইল ম্যানেজ, গো অ্যাহেড। ওনারা জানতেন আমি একটু গান বাজনা করি। তো আমি 5টার সময় বেরোলাম, গিয়ে ওই স্টলটায় গিয়ে গান বাজনা এটসেট্রা গুলো করে ফেরার পথে যেমন হতো বইমেলায়, সেই সময় ময়দানে বইমেলার সময় প্রচণ্ড একটা ট্রাফিক জ্যাম। কাজেই 8টা কমিট করে I got back to the hospital around 9:45, and unfortunately that evening was very, very busy at the wards. মানে 6টা পেশেন্ট নতুন ভর্তি হয়েছে এবং 3টে পেশেন্টকে ওয়ার্ড থেকে আইটিইউতে ট্রান্সফার করতে হয়েছে। সো এটা অনেকটা বড় কাজ। স্যারকে সেটা একা সামলাতে হয়েছে। I was very apologetical, এটা আমি যখন জানতে পারলাম। স্যারকে আমি গিয়ে পেপারস সব কিছু দেখে নিলাম, বুঝে নিলাম কি করতে হবে। তারপরে স্যারের ঘরে গেলাম, স্যারকে গিয়ে বললাম, স্যার আই এম ভেরি সরি যে আমি 8টায় আসবো বলেছিলাম, বাট ইটস অলমোস্ট 10 PM, এবং আমি ওয়ার্ডে গিয়ে শুনলাম যে দ্য ইভনিং হ্যাড বিন ভেরি, ভেরি বিজি। আই এম সরি, আমি মানে একটা কাজের মাঝখানে দিস ইজ কোয়াইট এ বিট অফ ইরেসপন্সিবিলিটি, আমি সেটা অ্যাডমিট করে নিচ্ছি, অ্যান্ড আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। ইন আ ভেরি কোল্ড ফেস হি সেড ওকে, ওকে। মানে কিছু বকলেন না আরকি। উনি যদি বকতেন তাও হয়তো কোনো একটা আমার মনের মধ্যে অন্য কোনো রিঅ্যাকশন হতো। উনি বললেন, "হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে।" সেই রাতটা অবশ্যই আমার ঘুম আসেনি। ওয়ার্ডটাও বিজি ছিল, কাজের জন্যও ঘুম আসেনি, এমনি চিন্তাতেও ঘুম আসেনি, এবং পরদিন সকাল 9টায় আমার ডিউটি শেষ করে যখন আমি বাড়ি ফিরে এলাম, আমি ডিসাইড করলাম কাল থেকে আমি আর হসপিটাল যাব না। হসপিটাল ডিউটি করলে সেটা রেসপন্সিবিলিটি নিয়েই করা উচিত। এইভাবে দুটো জিনিস প্যারালাল লাইনস আমি বলছি, কিন্তু প্যারালাল লাইনসে বোধহয় চলা যায় না। বাংলা কথায় যেমন বলে, দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। সো দ্যাট ওয়াজ দি ডে when I called it a quit. ইনিশিয়ালি ভেবেছিলাম 6 মাসের একটা গ্যাপ নিলাম, দরকার হলে ফিরে আসবো। স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 2003 থেকে এখন 2018, 15 বছর পেরিয়ে গেছে। কিন্তু আমার মনের মধ্যে ওই 6 মাসের নেওয়া ছুটি, বিরতি, সেটা বোধহয় এখনো শেষ হয়নি। তার মাঝখানে আরো অনেক কিছু ঘটে গেছে। এটাই মজা। প্যারালাল লাইনস বোধহয় সবসময় প্যারালাল থাকে না। তাদেরকে কোথাও ইন্টারসেক্ট করতেই হয়। আমার গল্পের আপাতত 5th and the last part, and I call this the stars and the black holes. 2003 বইমেলার সময় যে সিদ্ধান্তটা নিলাম এই ক্যারিয়ার শিফট করার, সেটা ডেফিনিটলি খুব পজিটিভভাবে প্রমাণিত হলো। আমি আরো বেশি সময় ক্যাকটাসকে দিতে পারলাম, আরো বেশি রিহার্সাল, তার ফলে ব্যান্ড আরো সুন্দর সাউন্ড করতে আরম্ভ করলো, আরো টাইট হয়ে গেল পুরো ব্যান্ডটা, এবং ভালো পারফরমেন্স হতে থাকলো। ওই হসপিটালে অর্ধেক ডিউটি করে দৌড়ে গিয়ে শো করতে গেলাম, সেটা না করে সকাল থেকে বিশ্রাম নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় শো করলাম। সো শোটা ভালো হচ্ছে, শো ভালো হলে শো থেকে আরো শো আসে। এইভাবে 2003 থেকে 4, 5, 6 ক্যাকটাসের গ্রাফটা ক্রমশ উঠছে, অ্যান্ড মানে উই এনজয়েড সুপারস্টারডম। বাট কত অটোগ্রাফ যে দিতে হয়েছে, তখনও সেলফি আসেনি। সো কত অটোগ্রাফ দিতে হয়েছে বা কত ছবির জন্য পোজ করতে হয়েছে। এক একটা শোয়ে
স্টেজ শেষ করে গ্রিন রুমে ফিরতে পারছি না, এত ক্রাউড ছেঁকে ধরছে। উই হ্যাভ এনজয়েড সুপারস্টারডম, আমাদের গান লোকজন করছে, করে শোনাচ্ছে, বা শোয়ে পুরো ক্রাউড, মেবি 5,000 ক্রাউড টুগেদার অ্যাট এ টাইম, তারা আমাদের গানটা গাইছে, ফিরবে না সে কি ফিরবে না, 5,000 লোক একসাথে গাইছে, আমাদের নিজেদের গায়ে কাঁটা দিচ্ছে। সো দ্যাট ওয়াজ আ সুপার ডুপার টাইম অফ আওয়ার লাইভস, উই এনজয়েড ইট থারোলি। সেটা নিয়ে আর কি বলবো, সেটা নিয়ে খুব কিছু বলার নেই, সেটা হয়েছিল বলেই হয়তো আজকে জোশ টক্সে আমাকে ইনভাইট করা হয়েছে। ওয়েল, এবার ট্রেন্ডস কাম অ্যান্ড গো। সো ব্যান্ড নিয়ে যে সুপার ক্রেজটা 2002-3 অনওয়ার্ডস, 2010 অবধি দেখা গেছে, দ্যাট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল টাইম, দ্য গোল্ডেন এরা ফর দ্য ব্যান্ডস। বাট 2011 অনওয়ার্ডস যেটা হলো, সেটা দেখলাম যে ফিল্ম সং একটু টেক ওভার করলো। বিশেষ করে ফিল্ম সঙের পেছনে প্রচুর বড় বড় প্রডিউসাররা থাকে, তারা একটা গানের ভিজুয়াল নেওয়ার জন্য সুইজারল্যান্ড চলে যাচ্ছে, গুড ফেসেস, প্রিটি হেরোইনস টু ফিচার দেয়ার সংস, অ্যান্ড কোয়াইট এ ফিউ গুড কম্পোজার্স টু। সব নিয়ে ফিল্ম সং কোয়ালিটি দিক থেকেও ভালো হলো, তার ভিজুয়ালটাও দারুণ অ্যাকসেপ্টেবল হলো টু দ্য মাস, আর সেটাকে মার্কেটিং করা হলো খুব স্ট্রংলি। একটা গান সুইজারল্যান্ডে গিয়ে শ্যুট করে আসতে, সেটা বম্বেতে রেকর্ড করে বা বম্বেতে মিক্স করে, পুরো গানটার অডিও ভিজুয়াল নিয়ে অ্যাটলিস্ট 40 লাখ 50 লাখ এরকম খরচা হয়ে যাচ্ছে। সো সেই গানটাকে প্রমোট করার জন্য আরও 5 থেকে 10 লাখ টাকা খরচা করে ফেলা একটা প্রডিউসারের পক্ষে খুব কঠিন কাজ নয়। এবং তারা দেখলেন যে আমাদের এত খরচার পরেও যদি গানটা হিট না হয়, এইসব ব্যান্ডরা বা এই নন ফিল্ম ক্যাটাগরিতে যারা যারা কাজ করছে তাদের গান হিট হয়ে যাচ্ছে, ওয়াই শুড উই অ্যালাউ দ্যাট? সো এরপরে যেটা আমরা ফেস করলাম, আমরা ব্যান্ডরা, এবং শুধু ব্যান্ডরা নয়, যারা নন ফিল্ম ক্যাটাগরিতে কাজ করি সমস্ত আর্টিস্ট, যেটা ফিল করলাম যে যাবতীয় মিডিয়া থেকে, অল FM স্টেশনস অ্যান্ড অল বাংলা অডিও ভিজুয়াল চ্যানেলস, সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো, ছেঁটে দেওয়া হলো। লাস্ট 4-5 বছর FM-এ আমাদের কোনো নতুন গান বাজে না, বাজলেও একদম ফার্স্ট অ্যালবাম বা সেকেন্ড অ্যালবামের গান বাজে। আমাদের নতুন কি রিলিজ হচ্ছে সেটা কোনোভাবেই অডিয়েন্সকে জানতে দেওয়া হচ্ছে না। এটা এক ধরনের পলিটিক্স নিশ্চয়ই, তার চেয়েও বেশি কিছু হয়তো, সেটা আর বললাম না, বুঝতেই পারছেন। সো এইটার জন্য লাস্ট 3 বছর ধরে আমাদের ওই যে কার্ভটা গিয়েছিল 2003 থেকে 2010 অবধি, 10 থেকে 15 অবধি একটা প্ল্যাটু ফেজ পেয়েছি, 15 অনওয়ার্ডস 18 এসে একটু যেন অন ডাউনার যাচ্ছে। তবে ট্রেন্ডস কাম অ্যান্ড গো, অগেন ব্যান্ডের ক্রেজ ফিরে আসবে, আমাদের নতুন কম্পোজিশন আমরা ইন্টারনেটের মাধ্যমে, FM না হোক, অডিও ভিজুয়াল চ্যানেল না হোক, আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের নতুন কম্পোজিশন অনেক অনেক বড় অডিয়েন্সকে পৌঁছে দিতে পারবো। অগেন সেই গানটা লোকজনের পছন্দ হবে, উইল বিকাম আ হিট। ভাইরাল তো অনেক পরের কথা, অনেক বড় কথা। সো সেই আশায় আছি, কিন্তু কখনোই মনে হয়নি যে আমি জীবনে কোনো ভুল করেছি, আমি ফেরত যেতে চাই আমার ডাক্তারি জীবনে। কারণ আমি ডাক্তারি ছেড়ে মিউজিক করেছি, মিউজিক আমায় যা দিয়েছে এখন অবধি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আমার জীবন ভরে গেছে। আমার সত্যি সত্যি মনে হতো যখন স্টেজে ওই অত ক্রাউড নিয়ে একটা কিছু কিছু মোমেন্ট তৈরি হয় না, একটা ম্যাডেনিং মোমেন্ট, আমিও পাগল হয়ে গেছি, ক্রাউডও পাগল হয়ে গেছে। আমার মনে হতো যে ওই মুহূর্তটাই স্বর্গ, দ্যাট ইজ দ্য হেভেন অন আর্থ। আমার আলাদা করে কোনো স্বর্গের লোভ নেই, আমি অলরেডি স্বর্গ এক্সপিরিয়েন্স করে নিয়েছি জীবনে। সো যখন অন ডাউনার রয়েছি, যে কারণে আমি বলছি স্টার্স অ্যান্ড ব্ল্যাক হোলস, যখন অন ডাউনার রয়েছি তখনও আই হ্যাভ নো রিগ্রেটস, বিকজ আই এম সো ড্যাম হ্যাপি যে আমি আমার ভালোবাসা, আমার প্রেম, আমার প্যাশন, সেটাকে আমি আমার জীবনে পার্সিউ করতে পেরেছি। ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু আমি মিউজিককে চুজ করেছি, মিউজিকের সাথে প্রেম করেছি, আমি সেই প্রেমটা নিয়েই থাকতে চাই। শেষে এই কথাই বলবো, মরাল অফ দ্য স্টোরি কিছু একটা হওয়া উচিত, না জ্ঞান দেবো না, তবু আমি বলবো যে আমার যেটা মনে হয়েছে যে ফলো ইয়োর হার্ট, আমার হৃদয় যা বলেছে, আমার প্রাণ যা বলেছে, আমি সেটাই করেছি। তবে হৃদয় বলেছে বলে, প্রাণ বলেছে বলে যে আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছি তা নয়, বুদ্ধি দিয়েই প্রত্যেকটা স্টেপ নিয়েছি। 1992 থেকে 2003 এই 11 বছর কিন্তু আমি প্যারালাল লাইন্স মেনটেন করেছি, কারণ গান বাজনা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড আমাদের দেশে
এবং অবশ্যই বেঙ্গলে কলকাতায় ভীষণ ভীষণ ইনডেফিনিট, ভীষণ একটা ইনসিকিউরড জায়গায় রয়েছে। কাজেই এখানে যদি কিছু ক্লিক না করে আমি কিন্তু ফিরে আসতে পারি আমার মেডিকেল ক্যারিয়ারে। দের ইজ এ কুশন জোন ফর মি। সো আই বিলিভ যে আই টুক দ্য স্টেপস ইউজিং মাই ব্রেনস, আই ফলোড মাই হার্ট অ্যান্ড আই ইউজড মাই ব্রেন। সবাইকে এটাই করতে হবে বলছি না, কিন্তু নিজের প্যাশন, নিজের ভালোবাসা, সেটাকে প্রাণ দিয়ে, আত্মা দিয়ে সম্মান করা খুব খুব উচিত। আমার এটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।